স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। তীব্র তাপপ্রবাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশ। নওগাঁয় হিট স্ট্রোকে আরও একজনের মারা গেছেন। নওগাঁয় আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে দুলাল উদ্দিন সর্দার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে হিট স্ট্রোকে একজন সহকারী শিক্ষক, 2 জন কৃষি শ্রমিক ও একজন কৃষক সহ মোট 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন চলা এমন দাবদাহে চরম বেকায়দায় পড়েছে শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ বাইরে বের হচ্ছেন না। এদিকে গত রাতে রংপুরের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। আজ সকালে কক্সবাজার ও রাঙামাটিতে বৃষ্টি হয়েছে। এর ফলে স্বস্তি ফিরেছে এলাকায়। প্রচণ্ড গরমে নাকাল নওগাঁর জনজীবন। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। নওগাঁয় আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ধরে কিন্তু সারা দেশের সঙ্গে নওগাঁ তার আশেপাশে অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি নাদিরা, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সারা দেশের সঙ্গে নওগাঁ তার আশেপাশে অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। এই দীর্ঘ চলা দাবদাহের কারণে কিন্তু জনজীবন হয়ে পড়ে গতকালকে কিন্তু সর্বশেষ আত্রাই উপজেলা নিজের জমিতে ধান আক্রান্ত হয়ে এছাড়া কিন্তু একজন সহকারী শিক্ষক, তিনিও হিট স্ট্রোকে আক্রান্ত মারা গেছে। এবং গতকালকে কিন্তু সর্বশেষ আত্রাই উপজেলা নিজের জমিতে ধান কাটতে গিয়ে দুলাল উদ্দিন সর্দার নামে একজন কৃষক হিট স্ট্রোকে মারা গেছে। সর্বমোট কিন্তু নওগাঁতে এই এক সপ্তাহের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে 4 জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া কিন্তু আপনার বিশেষ করে শ্রমজীবী যারা রয়েছে তাদের কিন্তু জীবনযাপন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে বাইরে লোকজন বের হচ্ছে না, যার কারণে যারা ভ্যান চালক, রিক্সা চালক আছে তাদের ভাড়াটা কমে গেছে। ভাড়া কমে যাওয়ার কারণে তাদের আয় কমে গেছে। তবুও কিন্তু তারা জীবন চলার তাগিদে কিন্তু তারা বাইরে বের হচ্ছে। এছাড়া মাঠে এখন বর্তমানে ইরি ধান পেকে গেছে। অনেক জায়গাতে ইরি ধান নওগাঁর কাটা শুরু হয়ে গেছে। ধানগুলোকে ঘরে তোলার লক্ষ্যে নিয়ে কিন্তু কৃষকরা এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করেও কিন্তু মাঠে কাজ করছে। তার কারণ ধানই হচ্ছে তাদের সর্বশেষ সম্বল। এই কারণে তারা কিন্তু অনেকটাই স্বাস্থ্যবিধি মেনে তারা কিন্তু মাঠে ধান কাটছে, ধানগুলো ঘরে উঠেছে। এছাড়া আমার সাথে কথা হয়েছে নওগাঁর বদলগাছি আবহাওয়া কৃষি পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আজকে বৃহস্পতিবার, আজ থেকে নওগাঁর তাপমাত্রাটা কিছুটা কমতে পারে। আজকে কিন্তু সকাল থেকে আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে, যার কারণে রোদের যে তীব্রতা সেটা অনেকটা কম মনে হচ্ছে। তিনি আরো জানিয়েছেন যে আজ থেকে তাপমাত্রা একটু কমতে পারে এবং আগামী 5 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখ থেকে বৃষ্টি হয়ে কয়েকদিন পরে আবার কিন্তু তাপদাহের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া নওগাঁর বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোতে কিন্তু এই প্রচন্ড গরমজনিত রোগে কিন্তু ডায়রিয়া, পেটে ব্যথা নিয়ে শিশু সহ বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে এবং তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। তবুও কিন্তু তারা সাধ্যের মধ্যে হাসপাতালে আসা রোগীদের আপনার হচ্ছে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু চোখে পড়েছে যে প্রচন্ড তাপদাহের মধ্যে শ্রমজীবীদের একটু স্বস্তি তাদের লক্ষ্যে কিন্তু জেলার বিভিন্ন উপজেলাতে আপনার হচ্ছে নিজ উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন সহ টুপি প্রদান করা হচ্ছে। এক কথা নাদিরা, বলা যায় যে দীর্ঘদিন চলায় তাপদাহের কারণে নওগাঁ সহ নওগাঁর আশেপাশে অঞ্চলে জনজীবন অনেকটাই মানে দুর্বিষহ হয়ে উঠেছে এবং এই তাপমাত্রাটা আর বাড়বে না বলেও কিন্তু একটা সুখবর দিয়েছে নওগাঁর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তো তাপদাহ নিয়ে আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ। নাদিরা, রউফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আব্দুর রউফ নওগাঁ থেকে। তীব্র দাবদাহে পুড়ছে মেহেরপুরের আম ও লিচুর কুটি। কাঠফাটা রোদ আর অনাবৃষ্টির সাথে জেলার তাপমাত্রা ওঠানামা করছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে আম ও লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরু থেকেই দেখা মেলেনি বৃষ্টির ফলে অধিক মাত্রায় ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি। দ্বিগুণ খরচে বাড়তি পরিচর্যা করলেও তেমন লাভ হচ্ছে না। এবার আম ও লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। দেখেন, আমগুলা এবারে সব ঝরে যাচ্ছে, এরম লাল হয়ে গেছে, বিভিন্ন রকম রোগে
এই আমগুলা পড়ে যাচ্ছে আর প্রচণ্ড খরার কারণে বেশি করে ঝরে যাচ্ছে। পানি দিয়েও আমরা ঠেকাইতে পারছি না। বাগানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, পয়সা দিয়ে বাগান কিনে পয়সাটা ফিরবে কি না ফিরবে আল্লাহ পাকই জানে। আটি, বোম্বাই, ল্যাংড়া, গোপালভোগ ও রূপালী জাতের আমের চাষ হয়ে থাকে মেহেরপুরে। অন্যদিকে জেলার আটি, বোম্বাই, মোজাফফরি, চায়না ৩ জাতের লিচুর কদর রয়েছে দেশজুড়ে। এবার প্রকৃতির এমন বৈরী আচরণে বাগান কেনার টাকা ঘরে উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। আমার ধরেন 32টা লিচু গাছ, তার মধ্যে 16টা আছে আর বাদ বাকি সব ঝরে গেছে। আমার 2 লক্ষ টাকার বাগান কিনা আছে, তো আগেই আমার 1 লক্ষ টাকা লস হয়ে গেছে। গতবার যে বেচা করলাম তাতে এবার বেশি হইতো, যে মোল হইল সেই পরে এবার কিছুই হবে না, খাম মোল কেটে পড়ে গেছে। ফল ঝরে পড়া ঠেকাতে চাষিদের রিং পদ্ধতিতে গাছের গোড়ায় পানি দেয়া সহ নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রিং পদ্ধতিতে গাছে গোড়ায় সেচ দেওয়ার জন্য বলতেছি এবং সম্ভব হলে আমাদের ফুড পাম্প দিয়ে তাদের গাছের সেচ দেওয়ার ব্যবস্থা করতে বলতেছি। এই বিষয়ে আমাদের লিচু গাছ বা অন্যান্য কাঁঠাল সহ সব ফসলই আমরা সেচের কথা বলতেছি। চলতি বছর জেলায় আম চাষ হয়েছে 23,036 হেক্টর জমিতে, আর 630 হেক্টর জমিতে হয়েছে লিচুর চাষ। দীপ্ত, বার্তাকক্ষ। সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী 29 এপ্রিল ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন। সফরকালে থাই প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে ভাষণ দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, আজ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। এর আগে 5 মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 11 জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনি জটিলতা সহ নানা অসুখে ভুগছিলেন তিনি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ পাওয়া গেছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। মিল্টন সমাদ্দারকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর অন্যতম হল অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা। এমনকি তার পরিচালিত আশ্রমে তিনি যে কয়েকজনকে লালন পালন করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার চেয়ে কয়েক গুণ প্রচার করেন। এছাড়াও মরদেহ দাফন করার যে হিসাব তিনি নিয়মিত দিয়ে থাকেন তাতেও বিরাট গরমিলের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মিডিয়ায় যত অভিযোগ এসেছে সব বিষয়েই তদন্ত করা হবে। আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না। তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিটালেন, আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসব। মিল্টনের বিরুদ্ধে কয়েকটি মামলা হবে বলেও জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয় মিল্টন স্বীকার করেছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করতেন মিল্টন সমাদ্দার। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের 16টির বেশি নম্বর এবং 3টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান নিয়ে আসেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর পুলিশের পাশাপাশি ইসরায়েলপন্থীরা হামলা চালাচ্ছেন। এমন এক হামলার পর স্থানীয় সময় মঙ্গলবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেস UCL এর ক্যাম্পাস। ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ইসরায়েল সমর্থকেরা। তারা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দিকে আতশবাজি, পানির বোতল ও কাঁদানো গ্যাসের শেল ছোড়ে। লাঠিসোঁটা নিয়ে তাদের তাঁবু ও প্ল্যাকার্ড ভাঙচুর করে। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের শিক্ষার্থীরা। সংঘাত দমনে হিমশিম খেতে হয় পুলিশকে। খেলার খবর। সিরিজের টিকে থাকার মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের তৃতীয় টি20 শুরু হবে বিকেল 4টায়। 5 ম্যাচ টি20 সিরিজের প্রথম দুইটিতে হেরে সফরকারী ভারতের বিপক্ষে পিছিয়ে আছে বাংলাদেশ দল। বাজে ফিল্ডিংয়ের সাথে ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে 44 রানে হারের লজ্জা পায় নিগার বাহিনী। আর বৃষ্টি আইনে 19 রানে হারে দ্বিতীয় ম্যাচ। সৌদি কিংস কাপের সেমিফাইনালে আল খালিজকে 3-1 গোলে হারিয়েছে আল নাসর। বুধবার রিয়াদে প্রতিপক্ষের ভুলের সুযোগে ম্যাচে 17 মিনিটে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর পেনাল্টি স্পট থেকে ম্যাচের 37 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। জোড়া গোল ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় তাদের। 57 মিনিটে গোল করেন রোনালদো। তবে ম্যাচের 82 মিনিটে ফাওয়াজ আল তোরাইসের গোলে পরাজয়ের ব্যবধান কমায় আল খালিজ। এ জয়ে 4 বছর পর কিংসের কাপের ফাইনালে জায়গা করে নিল আল নাসর। ভারোত্তোলনে অলিম্পিক স্বর্ণ পদকের জন্য নিজেকে প্রস্তুত করছেন ভারতের খুদে বালিকা আরশিয়া গোস্বামী। মাত্র 5 বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করা আরশিয়ার বয়স এখন 9 বছর। এরই মধ্যে সর্বকনিষ্ঠ ডেড লিফটারের রেকর্ড অর্জন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় দক্ষতার সাথে ভারোত্তোলন করছেন ছোট্ট বালিকা আরশিয়া গোস্বামী। ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা গ্রামের এই বালিকার বয়স এখন 9 বছর। মাত্র 5 বছর বয়স থেকেই ভারোত্তোলনে হাতেখড়ি আরশিয়ার। मैं 5 इयर्स की थी तब से मैंने वेट लिफ्टिंग स्टार्ट की है। আমি পাওয়ার লিফটিং করব, ভারোত্তোলন করব। অলিম্পিকে ভারোত্তোলনে ভারতের জন্য স্বর্ণ পদক জিততে চাই, দেশের জন্য গৌরব আনতে চাই। वेट लिफ्टिंग में गोल्ड मेडल लाऊं मैं और अपने देश का नाम रोशन करूं। 2020 সালে করোনার সময় ভারোত্তোলনে আরশিয়ার যাত্রা শুরু। বাবার জিম বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতেই ওয়ার্কআউট করা শুরু করেন এই খুদে বালিকা। টাইম অফ কোভিড লকডাউনের সময় থেকেই আরশিয়াকে প্রশিক্ষণ দিয়ে আসছি। মূলত ঘরেই ওর ভারোত্তোলনের যাত্রা শুরু হয়। এখন তার নিজের উপর অনেক বেশি আস্থা। আরশিয়া 6 বছর 11 মাস 27 দিন বয়সে সর্বকনিষ্ঠ ডেড লিফটারের রেকর্ড অর্জন করেন। তার এই কৃতিত্ব ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে 2021 সালের 28 ডিসেম্বর জায়গা করে নেয়। এছাড়াও এশিয়ার বুকে সর্বকনিষ্ঠ ভারোত্তোলক হিসেবে রেকর্ড গড়েছেন আরশিয়া। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই সাথে শেষ করছি সকাল 10টার সংবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।